মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তুইন ভাই সেফিচিন দেই। তুইন ভাই, আপনি দেখতেছেন আমি ব্যস্ত আছি। ঠিক আছে করেন। আসসালামু আলাইকুম বস। বস আমি তো আমার জায়গা থেকে প্রাণপণ চেষ্টা করতেছি বস। কোম্পানি আপনার চেষ্টা দেখতে চায় না, চাইছেন? জি বস। তুইন ভাই 2 বক্স এফিক্সিম দিয়ে যেতে হবে। তুইন ভাই টাকাটা দেন, তাড়াতাড়ি দিয়েন। তারা আছে আজকে আমার। আপনি তারা থাকে না কবে? অকাজে মানুষের তারা থাকে না, সময়ের জ্ঞানও থাকে না। আমার সময়ের দাম আছে, কালকে থেকে টাকাটা তাড়াতাড়ি বাড়ি করে রাখো। তুইন ভাই এফিক্সিম দিব 2 বক্স। দূর মি, আপনি পরে আসেন। আপনি দেখতেছেন আমি ব্যস্ত আছি। জি ভাই। ভাই আসবো না তাহলে আবার। আপনি ফোন দিন আমার, হ্যাঁ অন্য কিছু লাগলে। চা দুইটা কেন? একটা আপনার একটা। আরেকটা কার? সেই যে আস্তে আস্তে এই চা ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়। একদিন মাত্র দেরি করলাম আর আপনি এই যে কথা শুনে দিলেন আমারে। আরে আমি ঠিক সময় রওনা দিছিলাম বুঝছেন। এমন সময় শফিক বসের ফোন। কি হয়েছে? তার ছেলের নাকি কাউয়া দেখতে মন চাইছে। আমার বলে সোজা চলে যাও কাটা বন, একটা কাউয়া নিয়ে আসো, আমার ছেলে কাউয়া শিখবে। আয় রে কাউয়া। আমরা আর চাকরি করি না, না আমগো কাজ থাকে না, কিন্তু আমরা মানুষের কথা দিলে সেই কথা রাখি। এই চাকরি করে আসলে বুঝবেন না, কিন্তু ঠিকই বুঝছেন। যদি আমার মতো এই ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতেন। শোনেন, মনে করেন সারাদিন অফিসের কাজ করছেন, সব কাজটা সাইরা বাসায় গেছেন, হাতে মুখে পানি দিয়ে রান্নাও করছেন। এক রকম খাবার মুখে দিতে না দিতে আপনার ম্যানেজারের ফোন। কি হয়েছে? কোনো এক ডাক্তারের বউয়ের ওই রাতের বেলা ঝালবাড়া চটপটি খেতে মন চাইছে। খাবার মাবার সব ফালায় ভোদর। আপনি সে চটপটি নিয়ে ডাক্তারের বাসায় যাইতে যাইতে কোনো কারণে যদি সেই ডাক্তারের বউয়ের চটপটি খাওয়ার ইচ্ছা মরে যায়, সেখানে শুধু ইচ্ছা মরবে না, সেখানে মরবে আপনার স্বপ্ন, আপনার আশা, আপনার পরিশ্রম। কারণ পরের দিন ডাক্তার নিজের প্রেসক্রিপশনে আপনার কোম্পানির ওষুধের নাম আর লিখবে না। আর এটা যদি কোনো কারণে কোম্পানি জানতে পারে, আপনাদের চাকরি থাকবে না। তো এই চাকরি করেন কেন? কারণ এটা কর্ম, আমি এটাই পারি, আমার যোগ্যতা আমি এই পর্যন্তই আসছি। তাই এখন যে সবকিছু ছাইরা আমি গ্রামে চলে যাব, যে ক্ষেত খামারে কাজ করব, খামারি হব, ওই সুযোগ তো নাই। আম্মা সবার সাথে টেক্কা দিয়ে মাথা উঁচা করে আমার পড়ালেখা করে শহরে পাঠাইছে। এখন আমি যদি গিয়ে কৃষকের কাজ করি, গ্রামের মানুষজন আমার আম্মার কথা শুনাইতে শুনাইতে পাগল বানায় ফেলবে। শোনেন, দেশ 99%ই ভালো, 1% সমস্যা আছে। একটা ছেলে বিদেশে গিয়ে বাথরুম পরিষ্কার করুক, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের দেশের মাটিতে লেখাপড়া করে সম্মানের সাথে যে কৃষকের কাজ করবে, এইটা কেউ মাইনা নেবে না। কারণ আমাদের জাতি ভাইরে সম্মান দিতে জানে না। ঠিকই বলছেন। আসলে আমরা সবাই না জীবনের এক অদৃশ্য বেড়াজালে আবদ্ধ, চাইলেও এখান থেকে বাইরে হতে পারবো না।
তারপরেও আমাদের বাইরে হওয়ার জন্য কত করছে বানাতে। তরে না আমাকে বাড়িতে আসতে নিষেধ করছি, তারপরেও কেন আসছিস? হ্যাঁ, কি করবো কও খালা, তুমি অসুস্থ মানুষ, ঘরের মধ্যে একা একা থাকো, না এসে তো পারি না। এর মধ্যে কয়টা আঙ্গুর আর খেজুর আছে। খেজুর হলো জান্নাতি ফল, মেলা রোগের ওষুধ। তোর খেজুরের আঙ্গুর নিয়ে যা। আমার শামু এত বাড়াবাড়ি পছন্দ করে। কেমনে পছন্দ করবো? কিনে দেওয়ার মুরত থাকলে না পছন্দ করবো? কতবার করে ওরে কইলাম যে তোমার চাকরি বাকরি করার দরকার নাই, তোমাকে দুইজনের দায়িত্ব আমার। আচ্ছা খালা তুমিই কও, পাত্র হিসেবে আমি কি খুব বেশি খারাপ? খারাপ ভালো আমি বুঝি না, তবে একটা কথা আমি ভালোই বুঝি। তুই যদি এতই ভালো হবি, তাহলে তুই দুইটা বউ পিঠা খেদাই দিছিস কেন? ওই তো, তোমরা তো খালি আমার দোষটাই দাও, তারাই দিছে তো সাত কইরা। হ্যাঁ, এত কথা কইস না তো। হ্যাঁ, আমার সাপ সাপ কথা। তুই আমার মাইয়ার পিছন থেকে সইরা যা, নাইলে কিন্তু আমি প্রয়োজনে আমার মাইয়ারে গ্রামে নিয়ে গিয়ে একটা রিক্সাওয়ালার লাগে দিয়া দেব। তারপরে তোর মতো জল্লাদ বউ পিটানো পোলার লগে আমি বিয়া দিব না। যা তুই। তোমার মায়ারে যখন আমার মনে ধরছেই, যেমনি হোক করে আমি বিয়া করেই ছাড়বো। আমি মানুষটা যেমন সোজা তেমন বেকা, ভালো ভালো কাজ না হলে খারাপ হতে সময় লাগবে না আমার। একার সোজা না তার দাঁড়িয়ে আমি। আমার মারে ফল কিনা দেওয়ার মুরুদ আমার আছে নাকি নাই সেটা তোর জানার বিষয়। আজকের পর থেকে আমার মার সাথে আলগা পিরিতি দেখাইতে আসবি না। হালকা বলি তোর কি দেখলি? আমি তো টাইট পিরিতি করার চেষ্টা করতেছি। ডাইরেক্ট বিয়া। দেখ আমার তো তিন কুলে কেউ নাই, দুইটা বউ ছিল তাও তালাক দিয়ে দিছি। টাকা পয়সা যা কিছু আছে সব কিন্তু বিয়ের পরে তোর। তোর টাকা পয়সা কপালে কুটু দুইটা মাইয়ার জীবন নষ্ট করার পর তো শিক্ষা হয় নাই না? আবার নতুন করে বিয়ে করতে চাস? লজ্জা শরম কিচ্ছু নাই না? লজ্জা এইসব তো বেডি মানুষের ব্যাপার স্যাপার। লজ্জা শব্দটার সাথে পুরুষ মানুষের ঠিক যায় না। তুই আসলে বেহায়া। আজকে করতেছি আর কোনোদিন কমি। আমার পিছু পিছু নেওয়া বাদ দে, নাহলে কিন্তু খবর আছে। ভাইয়া মানুষের জ্যাব না থাকলে ঠিক জমে না। কি দরকার ছিল এগুলা কেন? শুধু শুধু টাকা নষ্ট। এত কথা না করে খাও, নাও। তুই কিন্তু কাজটা একেবারে ঠিক করস নাই। বাবুর পোলাটা ভালো না, তারপরে শুনছি নেশা ভানো করে। রাগের মাথায় কখন কি করে বসে তার কোনো ঠিক আছে? এটা কি মগের মুলুক না? যখন যার ইচ্ছা আসবো, যা ইচ্ছা তাই দিয়া যাবো, যা ইচ্ছা তাই কয়ে যাবো, আর আমরা সবকিছু সহ্য করে যাবো? মারে, সব সময় গায়ে জোর দেখানো ভালো না। ওইটাই তো মা, ওই ভাঙ্গারে বাবুরে আমি ওইটাই বুঝাইতে গেছিলাম যে সবকিছু গায়ে জোরে হয় না। তুমি কোনো টেনশন নিও না তো, তুমি খাও। শ্যান মায়ের বিয়া না দিয়া তার চাকরির টাকায় ভাত খায়, সেই মারে চিন্তা না করলে চলে? এইটা আমি তোর কেমনে বোঝাই কত? আমার কিচ্ছু বুঝাইতে হইব না, আমি সব বুঝি। তুমি খাও, আমি এতেছি।
কাল রাতে ফোন দিলেন না কেন? মেজাজটা অনেক খারাপ ছিল। আপনার সাথে মেজাজ খারাপ করে কথা বলে আপনারও মেজাজ খারাপ হয়ে যেত। মেজাজ খারাপ ছিল কেন? সেই কথা তো এখন বলতে পারবো না, তাহলে আবার মেজাজ খারাপ হয়ে যাবে। আর মেজাজ খারাপ করে ভাত খাওয়া ভালো না। ঠিক আছে খান। আপনারা তো তাড়াহুড়া করে খাইতেছেন কেন? গলায় বাঁধবো তো। আর ওই এক ডাক্তারের সাথে ভিজিট করছো তো, এদিক দিয়ে আমার বজ্জাত বস দিছে ফোন, বারবার করে বলে দিচ্ছে যেন কোনো মিস না করি। তাহলে ভিজিট শেষ করে খাইতে আসতেন। দেরি হয়ে যেত। তাহলে হালকা একটু নাস্তা করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাইতে আসলে তো কোনো সমস্যা ছিল। হালকা একটু নাস্তা না করে যদি 3-4 ঘন্টা পরেও আসতাম তাও সমস্যা হইতো না। তাহলে আপনার সাথে বৈশা দুপুরে খাবারটা তো খাওয়া হইতো না। তাতে কি? দেখেন শামু, আপনার সাথে আমার প্রথম পরিচয় কিন্তু এই হোটেলে, এই সময় খাইতে এসো। সত্যি কথা বলতে এরপর আমি অনেকবারই আসছি এই জায়গায়, শুধু খাইতে না, কারণ আপনার সাথেও দেখা হয়। এই জন্য আস্তে আস্তে পরিচয় হইলো, কথা হইলো, হোটেলের বাইরেও দেখা হইলো, গল্প করলাম। এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, আপনাদের সারা যদি দুপুরে খাবার খাই আমার খাওয়া পূর্ণতা মেলে না। এটা আমি কখন বুঝি জানেন? যেদিন যেদিন আপনার ছুটি থাকে। আমরা যে আজীবন একসাথে বসে এই হোটেলে লাঞ্চ করবো, বিষয়টা তো এমন না। আর সারা জীবন যে একই এলাকায় থাকবো, বিষয়টা এমনও না। হ্যালো, আসসালামু আলাইকুম বস। হারেস সাহেব, আপনি কোথায়? বস আমি ওই যে ডাক্তার দীপক কুমারের চেম্বারের বাইরে বস, আমি কার্ড পাঠিয়ে দিছি, ডাক দিলে ঢুকবো। তাহলে আমি কোথায়? আপনি আপনি কি চেম্বারে আসছেন নাকি বস? না, আপনি যে হোটেলে বসে ভাত খাচ্ছেন আমি সেই হোটেলের সামনে। এই নিন সাদা কাগজ, ধরুন। এখানে আপনি সাইন করেন, আমি রিজাইন লেটার লিখে নিব। আপনাকে চাকরি করতে হবে না। সরি বস, সরি বস, ভুল হয়ে গেছে বস। আপনি তো লায়ার। আপনি হর হামেশা আমার সাথে মিথ্যে কথা বলেন। আপনাকে বলার পরও আপনি ডাক্তার ভিজিট করতে যাননি। উল্টো আমি ফোন দেওয়ার পরে আপনি হোটেলে বসে থেকে বলছেন আপনি ডাক্তার ভিজিট করছেন। সরি বস। আর আপনার পারফরমেন্স তো আরো জঘন্য। গত মাসে আপনার টার্গেট কত হয়েছে? 80%। এই মাসে তো মনে হচ্ছে সেটাও হবে না। সরি বস। সরি বস, অলরেডি 3টা শিডিউল চলে গেছে। আপনার তো 1 লাখ টাকা হয় নাই। অত সরি সরি বলেন কেন? এত সরি সরি বলে কারা? দুর্বলের হচ্ছে এটা ঢাল। জি বস। 3টা শিডিউলে কি আপনি পারবেন বাকি 1,20,000 টাকা ফিল আপ করতে? বস আমি চেষ্টা করবো বস। চেষ্টা? সেলস মার্কেটিং এর চেষ্টা বলে কোনো কিছু আছে? আমি সেল চাই, সেল। সেলস মার্কেটিং এ বস ইজ অলওয়েজ রাইট। বস যা বলবে তা শুনতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে। জি বস। আচ্ছা, গত মাসে আপনার 4P কত ছিল? বলুন। 2.5 বস। 8 পয়েন্টের ভিতরে 2.5। 2.5 বলতে আপনার লজ্জা করলো না? জি বস। হারেস সাহেব, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এরপর যদি কোনো গাফলতি হয় আমি সরাসরি এরিয়া সেলস ম্যানেজারের কাছে মেইল করব। জি বস। আপনি আপনার টার্গেট কিভাবে ফিল আপ করবেন এটা আপনার ব্যাপার। জি বস। আমি আমার 100% টার্গেট চাই।
8% 4P চাই। আর আপনার এমন একটা ভাব, আপনি তো ভাজা মাছ উল্টিয়ে খেতে পারেন না। আমি দুজনকে বলছি এই কথা। বস, আপনি আসলে বস, আপনি আসলে আপনি না বস, আপনি তুমি, আপনি আসলে একজন তুমিও না বস, আপনি একজন তুই, তুই বস, একটা জানোয়ার বস, একটা কুত্তার বাচ্চা, তাও ভালো জাতের কুত্তার বাচ্চা না, তুই একটা ক্রস। মনে কর কোনো একদিন কোনো একটা কুত্তি রাস্তার মধ্যে সে ঘুমাইতেছিল, ক্ষেতের ভিতর থেকে একটা শিয়ালরে দিছে দৌড়ানি, পরের দিন যে বাচ্চাটা পয়দা হয়েছে সেটা তুই বস, বুঝছিস বস? এই জন্য সহজাতিদেরকে তোর একদমই পছন্দ না। নিজের ভাই ব্রাদারে আগে মারবি, আগে ডুবাবি, নিজের জাতির ভাইদেরকে আগে ডুবাবি। তুই না রিপ্রেজেন্টেটিভ ছিলি? তুই জানোস তো আমাদের কষ্ট কি? তারপর এমনি চাপাইতেছস, হ্যাঁ? কি ম্যানেজার হয়ে গেছস, জাত পাল্টাই গেছে? আমি জীবনে তোর 100% টার্গেট ফিল আপ করবো না। আমি বলদ, আমার হৃদয়ে কি আবার লেখা, আমি জীবনে 100% টার্গেট ফিল আপ করবো না। আমি তোর 80% দিবি না, কারণ আজকে আমি তোর 100% দিলে তুই তো কালকে আমার 200% দিবি। আমি তোর মতো না বস, বুঝছস না বস? আরেকটা কথা বস, এই ভাই ধরেন তো। বস, তোর সাথে আসলে মুখের কথা হইব না, তোর হইতেছে গিয়ে বস। এখন আমি এমন একটা জিনিস দিব বস, যেটা এই পৃথিবীতে কোন এমপ্লয়ি তার বসের দেয় নাই বস। কিন্তু থাপ্পড় দিচ্ছি না তোরে, হ্যাঁ? বেশি জয় লাগছে? দাঁড়া, আরো 3 টাকা, আরো 3 টাকা, আরো 3 টাকা। আজকে তোরে খালি থুতু দিয়ে মারছি, এর পরের দিন বাথরুম থেকে বাইরে হাত না দিয়ে তোরে মারু। তুই একটু সাবধানে থাকিস বস। ভাই ওরে তো খালি চরথা পরে কামড়বো না, ওরে অজিতি খেলে আমার লগে এরকম করতো না ভাই। ওরে তো ফালায় পারাইতাম, ওরে শুধু পারাইতামই না ভাই, ওরে তো কোট প্যান্ট পরায় পারাইতাম। ওরে পারাইতে পারাইতে আমি ওরে শুকনা করতাম, শুকনাতে ভিজা করতাম। ওরে প্রয়োজনে ভিজার থেকে যায় হচ্ছে আবার শুকায়, আবার না ভিজাইতাম, ভিজা ওরে পারাইতাম। আপনি তো ভাই অনেক ভালো একটা কাম করছেন। আমি যদি কইতে পারি আমার এখন ভালো লাগতেছে, হালকা লাগতেছে ভাই, মানে কঠিন হালকা লাগতেছে। আমার তো এখন খালি এখন জিদ উঠলে মারবো, কেন জিদ উঠলে মারবো। এখন চলেন বাসায় যাই, পেস্ট এসে আবার জিদ উঠলে আবার মারবো। হারিস ভাই, ভাই এভাবে আলু ভর্তা ডিম ভাজিতে কতদিন জীবন চলবো? এইবার তো অন্তত একটা বিয়া শাদী করেন। কত তো খারাপ বলেন নাই ভাই, বিয়ে সাথে করা তো আসলে জরুরি, আমার জন্য জরুরি, পরিবারের জন্য জরুরি। আমার আসলে কিন্তু খুব ভালো লাগে বাচ্চা। আরে বাহ, তারপর আমার মনে হয় আমার ওনারও পছন্দ না। আরে ভাই তাহলে তো হয়েই গেল। তো বাবির ঠিকানা কোথায়, আপনার গ্রামে নাকি ঢাকা শহরে? আমার গ্রামে হলে তার কথা ছিল না ভাই, স্যাংদোলা দিয়ে বিয়ে করে লাইতাম, এটা করে লাইতাম। শহরের উদ্বাস্তু পিটাবাড়ি কইরে নেই, কোনো কথাবার্তা নেই। বুঝলাম, শহরে মেয়ে সমস্যা কোথায়? সমস্যা আছে ভাই, শহরের মানুষ গ্রামের বাতাসে বেশি দিন টিকতে পারবো না। হ্যাঁ আমি কেমনি করে কমু, চলো আমার সাথে গ্রামের সব সাইডা। মানে মানে ওই চাকরিটা ছেড়ে দিতেছি ভাই, মন টিকতেছে না। আম্মা অসুস্থ তো, আম্মার কাছে যাবো, আম্মার সেবা করুম, তারপরে যে কাম পাই ওটাই করুম। কামাইলে কামাইলাম, না কামাইলে নাই ভাই। কিন্তু এই জায়গায় মন টিকতেছে না আমার ভাই। এটা তো তাহলে জটিল কেস। হ, আচ্ছা শুনেন, ওরা কিন্তু বাড়াইয়া দিচ্ছি বুঝছেন, মাসটা একটু চাপ আছে, ম্যানেজ করে নিন। 8,000 টাকা? 10 করে দিই। আরে না ভাই, 8,000 টাকার সামনে আগে। ঠিক আছে, ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়া মেরে মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এতক্ষণ কেমন ছিলাম বলতে পারি না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কেমন আছেন? উত্তর একই। কি করতেছেন? যুদ্ধ। যুদ্ধ? জি, ব্যাচেলর মানুষের যুদ্ধ। সারাদিন কাজ, কাজ শেষ করে বাড়ি কিরা কাপড় ধোয়া, এরপর রান্না বান্না, এই তো। কাপড় ধোয়া রান্না বান্নার লেগে একজন নিয়ে আসলেই তো পারেন। এত সোজা? মনের মতো মানুষ পাওয়া তো এত সোজা না, তাই না? কপালের নিচে চোখ না থাকলে একটু কঠিন। কপালের নিচে চোখ ঠিকই আছে, কিন্তু দেখেন, আমার মনের মানুষ যেরকম আমার মনের মানুষ, তেমন ওনার ক্ষেত্রেও তো আমার তার মনের মানুষ হতে হবে, তাই না? সেইটা বোঝার জন্য আরো একজোড়া চোখ লাগে। শোনেন, জি। কালকা দুপুরে আমি আপনার লেগে খাওয়ার রান্না করে নিয়ে আসবো। কাউকে তো আপনার কাজ নাই, তাহলে? আপনার কি মনে হয় দুপুরবেলা একসাথে বসে খাই থেকে শুধু আপনারই একা ভালো লাগে? আচ্ছা, আমি 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 রাখি, আমার আম্মা ডাকতেছে, রাখি। পোলাটা কি করে? কোন পোলা? ওই যে ওই পোলাটা ওষুধ কোম্পানিতে চাকরি করে। তোর পছন্দ? মনে হয়। পোলাটা কি তোর পছন্দ করে? মনে হয়। এটা কি ধরনের উত্তর? হুম? হয়েছে, ঘুমাও তো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. ভাই, কিস্তির টাকাটা দেন।
শামীম ভাই নাই? আপা উনি তো একটু বাইরে গেছে। আপনাদের দোকানে যে আসে হারিস, ওই যে অর্ডার কার্টুনে লেগে আজকে আসে নাই? আপা উনি তো প্রতিদিন অর্ডার কাটার জন্য আসেন, তাই ওনার বস কালকে আইছিল যতটুকু শুনলাম, উনি ছুটিতে আছে। কবে আইব? আপা এত কিছু তো শুনলে। আচ্ছা। ভাই কার্ডটা দিন তো, সাথে দুটো কম লাগে। $500। শুয়ে পড়। ফোন মা। আপনি চা। কয়েকটা লাগবে না। এই যে আপা, কিস্তি আপা, এদিকে আয়েন। আরে একজন দোকানদার আপনারা ডাকতেছে, আসাটা কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। সমস্যা? কোনো সমস্যা নাই তো। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, লোনের জন্য কোম্পানির ম্যাডামের সাথে তো কথা বলতেই পারি, অসুবিধা তো হওয়ার কথা না। এখন আমার ডিউটির সময় না, আর আপনার যে দোকান এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। আজ আমি পারতে তেজ দিয়ে এখনো কমে নাই, কমবো কমবো। যত নাগরিক ধরো না লাভ নাই, সব চায়না মাল, বেশি দিক থেকে না। রিপ্রেজেন্টেটিভ পলাইছে না, বাকি যেটা আইব এটিও পলাইব। আমি কেমনে জানলাম? ও বউ না, একটু খোঁজ খবর না রাখলে চলে, কারণ আমি খুব ভালো করে জানি আজ হোক কাল হোক এই ভাঙ্গারি বাবুলের ঘরে তোমার ওঠাই লাগবে।
এক ডোজের তেজ অর্ধেক কমে গেছে। ভালো ভালো। শামু, 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 এদিকে আন। বস। কয়দিন ধরে খেয়াল করতেছি তুই মন মরা হয়ে থাকস, কি হয়েছে? কই কিছু হয় নাই। পোলাটার লাগে ঝগড়া হয়েছে? যার কোনো খোঁজ খবর নাই তার লাগে আবার কি এর ঝগড়া? আর কি হয়েছে আমার একটু খুইলা কত মা। সপ্তাহখানি হয়েছে মা তার লগে কোনো যোগাযোগ নাই। খোঁজ নিয়ে শুনলাম গ্রামে গেছে ছুটি নিয়ে। যাওয়ার পর থেকে ফোনটাও বন্ধ করে রাখছে। কেন গেছে, কি করতেছে, কবে আইব কিছুই জানি না। কোনো বিপদ আপদ হইল না তো? জানি না। হ্যালো, আপনি আপনি কই আছিলেন? কি হয়েছে আপনার? সপ্তাহখানেক ধরে কোনো যোগাযোগ নাই, কিছু নাই, ফোনটাও বন্ধ করে রাখছেন। খোঁজ নিয়ে শুনলাম গ্রামে গেছেন। কি করতে গেছেন, কবে আসবেন কিছুই তো জানি না। মানুষের প্রতি টেনশন হয় না? মার্কেটে আসলে এমনি দেখো তো। কোন জায়গায়? আচ্ছা, ওই পোলা না? হ, ফোনটা রিসিভ করার সাথে সাথে শুনলাম আম্মা স্ট্রোক করছে। আমার না মাথা কাজ করতেছিল, কারে ফোন দিব, কারে কি বলবো। আমি সব কাজটা সকালে একটা দৌড় দিছি, যে গাড়িতে উঠছি ওইটা বাড়িতে ফোন দিলাম, দিয়ে শুনে আম্মারে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ম্যানেজারের সাথে কথা বলতেছিলাম ছুটির জন্য, তারপর ফোন নেয়, পাশে জানালে টান দিয়ে নিয়ে দৌড় দিল। আমি নাইমার বৃথা চেষ্টাটা করিনি, আমি সোজাই গাড়িতে করে চলে গেছি সদর হাসপাতাল আমার আম্মার কাছে। আমার না আপনার নাম্বারটা মুখস্থ ছিলেন, কালেন ফোন দিতাম, কোনোভাবে নাম্বার ব্যবস্থা করতে পারিনি। আমার না ভিতরে কেমন যেন লাগতেছিল, মনে হতেছিল যে আপনি অনেক চিন্তিত, আপনিও তো আমার বুঝতেছেন। পরে যে ঢাকায় এসে সিম তুললাম, আর আপনি যে কিছু টাকা তোলেন না যে দোকান থেকে, ওখান থেকে আপনার নাম্বারটা নিচ্ছি। আপনার আম্মা এখন কেমন আছে? ভালো না, আল্লাহ এই যাচ্ছে আমার মারে ফিরে দিচ্ছেন ঠিকই, কিন্তু তার ডান পাশটা প্যারালাইজড হয়ে গেছে, এটা ঠিক হবে না। বাবা, আপনার আম্মুর সাথে কেউ নাই এখন? প্রতিবেশী গেছে। ছোটবেলায় আমার আব্বা মারা যান, আমার আম্মার আপন বলতে শুধু আমি আছি। আমার আব্বা তার বাবার একমাত্র ছেলে ছিল, যার কারণে আত্মীয় স্বজন নাই তেমন একটা। আপনার আম্মারে একলা ফারায় রেখে আসাটা উচিত হয় না। আমার হাতের কোনো উপায় ছিল না, সারা জীবন যেভাবে থাকছে ওইভাবে থাকতেছে। ভিটা বাড়ি ছাইরা কোথাও যাবে না সে, সারা জীবন যেমনি থাকছে এখন অমনি থাকবে। এক কদম তারা নিজের ভিটা থেকে নাড়ানো যায় না, তো কবেই নিয়ে আসতো না ঘরে। আপনার আম্মা ঢাকা শহর আসতে চায় না, তাই না? বস আসসালামু আলাইকুম। জি জি বস, সব কিছু রেডি আছে। জি জি আসসালামু আলাইকুম।
শোনো, জননা আপনাকে বলার জন্য অনেকগুলো কথা আছে, এখন তো সময় নেই। চলেন আপনি নামাই দিয়ে আসুন। না না, আপনি তারা আছে, আপনি যান, আমি একটু সময় এখানে থাকি। সত্যি সত্যি চাকরিটা ছেড়ে দিচ্ছেন? কি বস? বেটার কোনো অপশন পেয়েছেন? জি বস, মার সাথে থাকবো। জানেন, মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে, কিন্তু এই যান্ত্রিক নগরে এমনভাবে ফেসে গেছি, মনে হয় মৃত্যু ছাড়া এখান থেকে আর দূর হতে পারবো। বস, আমার তো মনে আর কি শিখবো। কালকে তাহলে ওটা শেষ করে আমি ডিজাইন লেটার দিয়ে দিই। উঠি বস। বসুন, হারেসেন বসুন। আসলে কাজের ক্ষেত্রে মাঝে মাঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করবেন। আসলে আপনাদের ব্যর্থতা দিন শেষে উপর মহল থেকে আমার ব্যর্থতা হিসেবে গণ্য হয়। নিজের চাকরি বাঁচানোর জন্য হলেও আমি হয়তো অনেক কঠোর ব্যবহার করে ফেলেছি। আমার কাছে প্রেশারটা একটু বেশিই থাকে, তবে এটাও বুঝি এতটা কঠোর হওয়া আমার ঠিক হয় না। প্লিজ এখন অনেক কিছু রাখবেন না। বসদের সব পিছিয়ে জীবন না। আসো শোন, মেরি মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। হয়েছে? এই তো প্রায় শেষ ভাই। হ্যাঁ এত মিষ্টি মিষ্টি নিয়ে কই যেতেছেন? ভাই, এতদিন ঢাকা শহরে থাকলাম, বাড়ি কি খালি হাতে যাবো? আম্মারে বলে আসছি আর বউ নিয়ে যাবো। এটা তো তাহলে খুশির খবর। মাইয়া কে? যে উনি নাকি যার কথা যে একদিন কইছিলেন? জি, রাজি হইছে? হওয়ার সুযোগ পাই নাই এখনো। আজকে যাইতেছি শাশুড়ির কাছে, ডাইরেক্ট যায় পাওয়ার হাউসে ঘুমবো। ঠিক আছে? তাহলে দেরি করেন না, এখনই যান। আর ভাই, মিষ্টি কি এখান থেকে খুলে রাখবো নাকি আন্দোলন নিয়ে আইবেন? আনতাছি ভাই। ভাই আমার ব্যাগটা একটু রাখেন। হ্যাঁ, নিয়ে যাবো। এই ব্যাগটা রেখে দে তো ভাই, ঘর এলো। এই সব ঠিক আছে নাকি দেখ না পা। শামু, কমা সত্যি করে কত তোর কি হয়েছে? ও ভাই, আসসালামু আলাইকুম। সামুদের বাসাটা কোন দিকে? কোন সামু? যে সবই দিবে যে ও সামনে সোজা যেয়া আগে টান পাশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওর মায়ের এই অবস্থায় ওর গ্রামে ফিরে যাওয়া ছাড়া তো আর কি করার আছে বলতো? আমিও বুঝি মা,
আর আসলে এটার বাইরে আর কিছু করার নেই। আমি আসলে হারেসরে পছন্দ করি মা, কিন্তু এখন আর এগুলা খাওয়ার কোনো সুযোগ নাই। আমি জানি হারেস সাহেবও আমার পছন্দ করে। কিন্তু তারা বিয়ে করলে তার সাথে আমার গ্রামে চলে যাইতে হইব। তাতে অসুবিধা কোথায়? অবশ্যই অসুবিধা আছে মা। তুমি কি পারবা আমার সাথে কি আমার শ্বশুরবাড়িতে থাকতে? পারবা না, কারণ এই সমাজের মানুষের মুখের কথা হইতেছে বিষ। না পারবা তুমি ওগো কথা সহ্য করতে, না পারবো আমি সহ্য করতে, না পারবো আমার স্বামী, না শ্বশুরবাড়ির লোকজন। ভালো থাকবে। তোমার কাছে আমার ভালো থাকাটা যেরকম জরুরি, আমার কাছে তোমার ভালো থাকাটা তার থেকেও বেশি জরুরি। তুমি তো অসুস্থ মা, কারণ সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারো না। আমি তোমার ছাড়া কেমনে চাই ওখানে থাক? তাই বলে তুই সারা জীবন এইভাবে থাকতে পারিস না। আমি আশ্রয়হীন তোকে এভাবে রেখে দুনিয়া থেকে কিভাবে বিদায় নেব? আর এই কথা ভেবে আমি কিভাবে ভালো থাকি বলতো? আমি তো বলি নাই যে আমি কোনোদিন বিয়ে করবো না। আমার আসলে এরকম কাউরে বিয়ে করা উচিত, সে আমার মতোই, শেখর সারা। এক জীবন ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে এই একই বাসার নিচে থাকতে পারবো। তার সাথে আমার তোমার নিয়ে সংসার করতে কোনো সমস্যা নাই। এমনকি শ্বশুর শাশুড়ি ননদ সবাই নিয়ে এক জায়গায় সংসার করতে পারবো, যেখানে কেউ কোনো খুঁত ধরবো না। এই ঢাকা শহরে যেমন কারো ভালোটা কেউ দেখে না, কারো দুর্বলতা খোঁজারও কারো সময় নেই। চলার পথে কখন তার ভালোবেসে ফেলাইছি আমি নিজেও জানি। ভাবছিলাম এই ঢাকা শহরে একই ছাদের নিচে সুন্দর করে জীবন কাটাবো, কিন্তু সব ভাবনা তো আর বাস্তবের রূপ নেয় না।
হারিস সাহেব, আপনি আসেন, দেখছো, আসেন, আসেন। বা হারিস সাহেব আসছে, তো ওর সাথে দেখা করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, আলহামদুলিল্লাহ। শুনলাম আপনার শরীরটা ভালো না, তাই আসলাম। আমি ভালো আছি। আজকে আমার অফিসের শেষ দিন। বাড়িতে যাই কি করবেন কিছু ভাবছেন? ঠিক করি নাই। এত তাড়াতাড়ি একসাথে খাওয়ার অভ্যাসটা পাল্টা করতে হবে ভাবিনি। সবকিছু তো আর ভাবনার মতো করে হয় না। এটি মনে হয় আপনি শুধু আমার সুস্থ। আগামী সপ্তাহে আমার বিয়া, বিয়ে আসতে পারলে টিকিট কাটা হয়ে গেছে, সকালে বাড়ি যাব। পোলাটার নাম হলে গিয়ে বাবুর, বাঙ্গালির ব্যবসা করে। মনে হয় না বিয়ের পরে আমার চাকরি করতে দেব। মনের অজান্তে যদি কোনোদিন আপনার কষ্ট দিয়ে থাকি, আমারে মাফ করে দিয়ে। জীবনতে কত কিছুই হয়, সব কি মনে থাকে, সবকে আমি মনে রাখতে পারি। তা হয়তো পারি না, কিন্তু কিছু কিছু মুহূর্ত থাকে যখন নীরবে মনের মধ্যে অনেকগুলো কথা জেনে থাকে, সেগুলো হয়তো চাইলেও বলা যায় না, আর চাইলেও মুছে বলা যায় না। অদ্ভুত এক জীবনের গল্প লিখি প্রতিদিন, তোমাকে বাদ দেই একটু একটু করে। মনে করি লুকিয়ে নিজের কাছ থেকেই মন। অদ্ভুত রাতগুলো আলোতে কাটাই, বন্ধ হয় না বাতি, কি কারণে অন্ধকার ভয় পাই, তাই বা জানে কতজন। মন, তোমাকে আপনি বলবো না তুমি, সেই আমরা আজ তুমি বিয়োগে, আমি রয়ে গেলাম সাথে কিছু নতুন অনুভূতির যোগে। সময় আজ ক্লান্ত, মরণ ব্যাধি রোগে। সকাল শুরু হতেই শুরু হবে আবার লেখা,
একটু একটু বাদ পড়বে তুমি, পৃথিবী রয়ে যাবে স্মৃতি, তারপর বাদ যাবো আমি।